জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমাদের ধারাবাহিকভাবে যে চলছে ইউটিউবে প্রত্যেকটা টপিক ধরে ধরে চুলচেরা বিশ্লেষণ, যুক্তির কোষ্ঠী পাথর দিয়ে যে আলোচনায় জানা স্যার ইউটিউব চ্যানেলের একটা মহৎ গুণ বৈশিষ্ট্য। আজকে আমরা আসছি কি সে মধ্যযুগে, বিশেষ করে মুঘল যুগে যে সমস্ত ট্রাভেল এসেছিলেন তাদের অবদানগুলো, কার আমলে এসেছিল, কি তার অবদান ছিল, কি কি বলে গেছেন, সেগুলো আমরা সংক্ষেপে আলোচনা করছি। এর পরিধি প্রচুর, তবু জিস্ট করে সংক্ষেপে আনার চেষ্টা করছি। মন দিয়ে ভিডিওগুলো পূর্ণাঙ্গ রূপে শুনবে, আশা করি তোমাদের অনেক অনেক নতুন দিগন্ত খুলে যাবে লাইফে, মনে রাখবে। এবারে আসছি মুঘল যুগে যে পর্যটক ছিল, এতে আমরা এই ভিডিওতে চারখানা ব্যক্তিকে এনেছি: এডওয়ার্ড টেরি, পিয়েত্রা দেলা ভেলা, ফ্রান্সিসকো ফেলাউট এবং জ্যাঁ ব্যাতিস্তো তেভার নিয়ে। তাহলে এডওয়ার্ড টেরি, পেত্রা দুরা এবং ব্যাতিস্তো তেভার নিয়ে এবং ফ্রান্সিসকো ফেলাউট, এই চারজন আজকে আলোচিত হবে এই ইউটিউব ভিডিওর মধ্য দিয়ে। কেমন লাগছে কিন্তু জানিও একটা কমেন্টের মধ্য দিয়ে, একটা লাইক করো আর বন্ধুদের শেয়ার করো যে ইতিহাসটাকে আসলে কিভাবে পড়া উচিত। নেটসে যারা ক্র্যাক করতে চান, WBCS যখন লিখিত আকারে হতে চলেছে, সেখানে যখন আপনারা র্যাঙ্ক করতে চাইবেন, এগুলো ভীষণ ভীষণ কিন্তু ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। আগামী দিন আসতে পারে এডওয়ার্ড টেরি 10 মার্কসের টিকা WBCS এর ক্ষেত্রে তৈরি হয়ে যান কেন্দ্র। আইএসএ যারা দেবেন BCS থেকে র্যাঙ্ক করে, এই ভিডিওগুলো কিন্তু আমাদের প্রচুর প্রচুর হেল্প করবে। তাই কোনো ফাঁকি নয়, ডিটেলসে আপনারা জানার চেষ্টা করবেন। আজকে আসছি আমরা ইংরেজ পুরোহিত এডওয়ার্ড টেরি। প্রথমেই একটি প্রশ্ন দিয়েছিল যে নিচের কোন ট্রাভেলিয়ান একজন পুরোহিত ছিলেন, প্রিস্ট ছিলেন। এই প্রিস্ট বা পুরোহিত ছিলেন এডওয়ার্ড টেরি। 1616 থেকে 19 পর্যন্ত ছিলেন। তাহলে 1616 থেকে 1619, 1616 থেকে 19 পর্যন্ত কে ছিলেন? এডওয়ার্ড টেরি। তিনি জাহাঙ্গীরের সময়কালে এসেছিলেন। আর বলতে হবে না, জাহাঙ্গীরের সময়কাল তো 1605 থেকে 1627। তাহলে 1616 থেকে 19 কার আমলে এসেছিলেন? আমাকে বলতে হচ্ছে না জাহাঙ্গীরের সময় বলে। কোন জাহাজে করে এসেছিলেন? লায়ন জাহাজে করে এসেছিলেন। তার উপাধি ছিল অ্যাংলো ভারতীয় মদিরা। অ্যাংলো ভারতীয় মদিরা কোন ট্রাভেলারকে বলা হয়? এডওয়ার্ড টেরি। তার উল্লেখযোগ্য গ্রন্থ এ ভয়েস টু ইস্ট ইন্ডিয়া। আউটস্ট্যান্ডিং কোশ্চেন আইএসএর পিলিতে দিয়েছিল। এ ভয়েস টু ইস্ট ইন্ডিয়া গ্রন্থের লেখককে? উত্তর হবে এডওয়ার্ড টেরি। লায়ন জাহাজে করে কোন ট্রাভেলার এসেছিলেন? এডওয়ার্ড টেরি। অ্যাংলো ভারতীয় মদিরা উপাধিতে ভূষিত ছিলেন কে? উত্তর হবে এডওয়ার্ড টেরি। ছোট ছোট লাইনগুলো করবেন আর ইনফরমেশনগুলো ক্যাচ করার চেষ্টা করবেন। আপনার চাকরির জন্য কিন্তু মনে রাখবে, মেধার থেকেও বেশি প্রয়োজন ধৈর্য। ধৈর্য থেকে কিন্তু সরবেন না। একটা মিনিট, একটা সেকেন্ড নষ্ট করবেন না, একদিন নষ্ট করবেন না। সামাজিক অনুষ্ঠানগুলো থেকে নিজেকে গুটিয়ে নিন। 2 বছর আপনার চাকরি কিন্তু সুনিশ্চিত। চাকরি নেই, চাকরি হচ্ছে না কথা বলবেন না। অনেক অনেক পরীক্ষা হচ্ছে, এখান থেকেই ছিনে নিতে হবে একটা সিট আপনাকে। এটা নিজেকেই করতে হবে, কেউ আপনাকে করবে না, মনে রাখবেন এটা। যাক, এই গ্রন্থটি 1622 সালে ইংল্যান্ডের রাজা প্রিন্স অফ ওয়েলস, যাকে প্রথম চার্লস উপহার দিয়েছিল। তাহলে এই গ্রন্থটি প্রথম চার্লসকে তিনি উপহার দিয়েছিল। কোন গ্রন্থটা? এ ভয়েস টু ইস্ট ইন্ডিয়া, 1622 সালে। কে রাজা ছিল ইংল্যান্ডের? প্রথম চার্লস। তাই কি বলা হতো? প্রিন্স অফ ওয়েলস, ইংল্যান্ডের রাজা ছিল। মনে রাখবে এটা। তার বন্ধু ছিল টমাস ডো। তিনি জাহাঙ্গীরের সঙ্গে আহমদনগর যাত্রা করেছিলেন। তাহলে এই এডওয়ার্ড টেরির অন্তরঙ্গ বন্ধু ছিল টমাস ডো, যিনি জাহাঙ্গীরের সঙ্গে আহমদনগর যাত্রা করেছিলেন। এবং মান্ডু শহরে জাহাঙ্গীরের সঙ্গে প্রথম কথোপকথন হয়েছিল কে? এডওয়ার্ড টেরির। ভালো করে মনে রাখবে। ফার্সি ভাষায় দক্ষ ট্রাভেলিয়ানের নাম এডওয়ার্ড টেরি। ফার্সি ভাষা দক্ষ ছিলেন এডওয়ার্ড টেরি। তার মতে জাহাঙ্গীর গঙ্গা জল পান করতেন, গঙ্গার জলের প্রতি প্রচুর আসক্তি ছিল সেই জাহাঙ্গীর। তাই এডওয়ার্ড টেরি জাহাঙ্গীরকে বলছেন তিনি গঙ্গা জল পান করতেন। ভালো করে মনে রাখবে। নিজের মায়ের প্রতি শ্রদ্ধা করতেন। কোন ট্রাভেলিয়ান কেন, কোন সম্রাট কেন, কোন মানুষের মায়ের প্রতি ভালোবাসা থাকে না? এডওয়ার্ড টেরি তো অবশ্যই ছিল, উল্লেখ করছে কোন ট্রাভেলের ভালোবাসতেন। এবং তার মা পালকিতে বলতেন, তখন জাহাঙ্গীর নিজ কাঁধে নিয়ে উঠাতেন, তাই না? তো পালকি করে ভ্রমণ করেছে এডওয়ার্ড টেরি তার মায়ের সঙ্গে। জাহাঙ্গীর দরবারে একটি পোষ্য বাঘ ঘুরে বেড়াতো। খুব ইম্পর্টেন্ট একটা আঙ্গ তুলছে। কোন মুঘল সম্রাট দরবারে পোষ্য বাঘ ছিল, বা জাহাঙ্গীর দরবারে পোষ্য বাঘের মানে উল্লেখ বা আলোচনা কার বর্ণনে পাচ্ছি? এডওয়ার্ড টেরি। মুঘল যুগের মুদ্রা ব্যবস্থা এবং প্রচুর তামাক ব্যবহারে উল্লেখ করেছেন। তাহলে মুঘল যুগ মুদ্রাবস্থানে কার বর্ণনা আছে? এডওয়ার্ড টেরি। টোবাকো 31শে মে পালিত হয় না অ্যান্টি টোবাকো ডে, তামাক বিরোধী দিবস। সেই তামাক চাষের প্রচলন কার বর্ণনায় আছে? এডওয়ার্ড টেরি। এবং তার মধ্যে মাহমুদি নামক মুদ্রা গুজরাটে প্রচলিত ছিল। এডওয়ার্ড টেরি বলছেন যে মুদ্রা তো ব্যবস্থা ছিলই, এবং মাহমুদি মুদ্রা ছিল পশ্চিম ভারত বা গুজরাটে। এডওয়ার্ড টেরির স্পিচ। ভালো ভালো প্রশ্ন আসতে পারে, এবং এই ফার্সি ভাষার দক্ষতাও পরীক্ষা কেউ দিয়ে দিতে পারে, মনে রাখবে এটা। নেক্সট ট্রাভেলিয়ান পেত্রা দুরা বা দেলা ভেলা, 1622 থেকে 60 দিয়ে দিয়েছি। কোন দেশ থেকে এসেছিল? ইতালীয় পর্যটক ছিলেন, জাহাঙ্গীরের সময়কালে এসেছিলেন। কোথায় এসেছিলেন? সেই সুবলি বন্দর। সুবলি থেকে তখন মক্কায় যাওয়া হতো, তাই সুবলিকে বলা হতো গেটওয়ে অফ মক্কা।
কোথায় এসেছিলেন? সুরাট। এবং চুঙ্গি ঘর বা শুল্ক যাকে বলা হতো দোগানা, দোগানা কি না মুঘল সম্রাট জাহাঙ্গীর আমলে মুঘল যুগে সুরাটে চুঙ্গি ঘর বা শুল্ক চালু ছিল, সেই ট্যাক্সকে বলা হতো দোগানা। মনে রাখবে এইটা। এই পিয়েত্রাদোরা কি করলেন? অলংকার পদ্ধতি জনপ্রিয়তা লাভ করেছিল। আকবরের আমলে শুরু হয়ে যায়, জাহাঙ্গীর আমলে কিন্তু পিয়েত্রাদোরা পদ্ধতি চরম শিখরে পৌঁছেছিল। আকবরের আমলে, হুমায়ুনের আমলে কিন্তু চিত্রকলা এসে যাবে, আকবরের আমলে জনপ্রিয়তা যাবে মানে মনসুরের হাত ধরে। জাহাঙ্গীরের আমলে কিন্তু চিত্রকলা পেন্টিংটা চরম শিখরে পৌঁছাবে। তাই চিত্রকলার সুবর্ণযুগ বলা হয় জাহাঙ্গীরের আমলকে। আর সেই জাহাঙ্গীরের আমলে যে অলঙ্করণ পদ্ধতি সবচেয়ে বেশি পপুলারিটি হয় তার নাম দেলেভেলা পদ্ধতি বা পিয়েত্রাদোরা পদ্ধতি। এবং এই পিয়েত্রাদোরা যাত্রার জন্য, ভ্রমণের জন্য তাকে পেলেগ্রিনো বলা হতো। কোন ট্রাভেলিয়ানকে পেলেগ্রিনো বলা হতো? এই পিয়েত্রা দেলা ভেলাকে, মনে রাখবে। এবং তিনি বাগদাদের এক অসিরীয় খ্রিস্টান মহিলাকে বিবাহ করেছিলেন। তাহলে বাগদাদের এক খ্রিস্টান মহিলাকে কে বিবাহ করেছিল? কোন ট্রাভেলিয়ান? পিয়েত্রা দেলা ভেলা, মনে রাখবে এইটা। যদিও তাদের স্বামী স্ত্রীর জীবন দীর্ঘস্থায়ী হয়নি, কিছুদিন পরে তার স্ত্রী মারা যান, তা সত্ত্বেও কিন্তু এই পিয়েত্রাদোরা বা দেলেভেলা কি করলেন না নিজের প্রেমকে অমরত্ব প্রদান করেছিলেন। মনে রাখবে এইটা, স্মরণ করে রেখেছিলেন। তার সম্পূর্ণ যাত্রায় মৃতপত্নী মুর্শিয়ার শবদেহকে তাঁবুতে রেখে সঙ্গে নিয়ে চলে গিয়েছিলেন। এইগুলো পিয়েত্রাদোরার আমরা আলোচনাতে পাচ্ছি। আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, খাম্বা বা গুজরাটের যে খাম্বা শহর, খাম্বাত সে পশুপক্ষীর হাসপাতাল, নাগরী ব্রহ্মা মন্দির, সুরাটের বটবৃক্ষ পূজা, গ্রামীণ শিক্ষা, জলাশয় প্রভৃতির বর্ণনা পাচ্ছে সেই পিয়েত্রাদোরা। আরেকবার পশুপক্ষীর ছবি কার? মনসুরের ছবিতে পাচ্ছি আমরা, মনসুরের বর্ণনায়, কিন্তু উল্লেখ করছেন কে? এই পিয়েত্রাদোরা। নাগরী ব্রহ্মা মন্দির ছিল, সুরাটের বটবৃক্ষ পূজা খুব জনপ্রিয় ছিল, এখনো বটবৃক্ষের পূজা আমাদের বাংলাতেও হয়। গ্রামীণ শিক্ষা, জলাশয়, এইগুলো উল্লেখ পাচ্ছি পিয়েত্রাদোরার বর্ণনায়। এবং মনে রাখবে তিনি ভারতীয় হিন্দুদের, ইন্ডিয়ান যে হিন্দু ছিল ভারতীয় হিন্দুদের 84টি পৃথক বর্গতে বিভাজিত করেছিলেন। এবং তিনি সাউথ ইন্ডিয়ান শাসককে তিনি বলছেন রেগুলি। রেগুলি কোথাকার শাসকদের বলা হতো? দক্ষিণ ভারতের শাসকদের। কাঠ বর্ণনায় পাচ্ছি পিয়েত্রাদোরা। হিন্দুদের 84টি গোষ্ঠীতে ভাগ করেছিল, পৃথক বর্গতে ভাগ করছে কে? পিয়েত্রাদোরা বা দেলাভেলা। নেক্সট আসবো ওলন্দাজ বা ডাচ। তার নাম কি? ফ্রান্সিসকো পেলাট। 1620 থেকে 27, ইনিও কিন্তু জাহাঙ্গীরের আমলে এসেছিলেন। মনে রাখবে এইটা। সেই ফ্রান্সিসকো পেলাট আর কেউ নন, ডাচ ট্রাভেলিয়ান। তিনি জাহাঙ্গীরের সময়কালে এসেছিল, বলতে হচ্ছে না, জাহাঙ্গীরের সময়কাল তোমরা জানো 1605 থেকে 27, তাই 20-তে আসছে কে? এই ফ্রান্সিসকো পেলাট। এবং আগ্রায় ডাচ ফ্যাক্টরির বিদেশি প্রধান হিসেবে দায়িত্ব কে নিয়েছিল বা গোমস্তাদার হিসেবে নিয়োগ হয়েছিল কে? এটা পরীক্ষায় রেলে গ্রুপ ডিতে কোশ্চেনটা, ইস্টার্ন রেল, সাউথ ইস্টার্ন রেলে একাধিক রিপিট বার কোশ্চেন। আগ্রায় ডাচ ফ্যাক্টরি বিদেশি প্রধান কে হয়েছিলেন বা আগ্রায় ডাচ ফ্যাক্টরি গোমস্তা রূপে জীবন শুরু করেছিল কে? ফ্রান্সিসকো পেলাট, যিনি ডাচ বা ওলন্দাজ পর্যটক ছিলেন, যাকে পোল্ডার ভূমির দেশ বলা হয়, যাকে নিচু ভূমির দেশ বলা হয়। সেই ডাচ ফ্যাক্টরির প্রধান হয়েছিল আগ্রাতে ফ্রান্সিসকো পেলাট। প্রত্যেকের নামটা মনে রাখবে। এরপর তিনি আগ্রার ট্যাক্সাইল যে ছিল, সে আগ্রার ট্যাক্সাইলে কিন্তু যুক্ত হয়ে যাবেন। দেখে নিতে পারো তোমরা এটা। হ্যাঁ, কি দেখবো আমরা? হ্যাঁ, এরপরে তিনি ডাচ ফ্যাক্টরি প্রধান হবেন, তারপরে আগ্রার ট্যাক্সাইলে তিনি অধ্যক্ষ নিযুক্ত হয়ে যাবেন। তার বিখ্যাত গ্রন্থের নাম রি-মাংস-ত্রেসি। আরেকবার রি-মাংস-ত্রেসি। রি-মাংস-ত্রেসি গ্রন্থের লেখক হচ্ছে ওই ফ্রান্সিসকো পেলাট, যিনি ডাচ ভাষায় তিনি রচনা করেছিলেন। তার রচনায় বাইনার নীল উৎপাদন, তাই মুঘল যুগে যে নীল উৎপাদন হতো এবং বাইনা অঞ্চলের নীল সবচেয়ে বেশি বিখ্যাত, ইন্ডিগো যেটাকে বলছি আমরা, জনপ্রিয়তা ছিল। জাহাঙ্গীরের নামে মাত্র রাজা ছিলেন, তাই জাহাঙ্গীর খুব শক্তিশালী বা স্ট্রং কিং ছিলেন না, শক্তি রাজা ছিলেন না, তিনি রামমাত্র রাজা ছিলেন। তিনি বলতে কে? জাহাঙ্গীর। এটা কে বলছেন? ফ্রান্সিসকো পেলাট। নূরজাহান আশফ খানের দৃঢ় তার সঙ্গে সমস্ত ক্ষমতা দখল করে নিয়েছিল। অতএব জাহাঙ্গীরের খুব ক্ষমতাই ছিল না, নূরজাহান এবং আশফ খান তারা পুরো ক্ষমতা দখল করে নিয়েছিল। মনে রাখবে এইটা। এবং যে কোনো ব্যক্তি পদোন্নতির জন্য এদের উপর নির্ভর হতেন। অর্থাৎ এই সময়কালে, জাহাঙ্গীর সময়কালে নূরজাহান আশফ খান যা বলবে তাই হতেন, এটা তার মতামত। কিন্তু মনে রাখবে এইটা, এই সময় মুঘল সাম্রাজ্যের যে সাধারণ জনগণের যে দুর্দশা নেমে এসেছিল, অভাব ছিল, তাও তিনি কিন্তু দিয়ে যাচ্ছেন। মনে রাখবে এইটা। সাধারণ মানুষের জীবনযাত্রা খুব দুঃখ কষ্টে দারিদ্র্যে কেটেছিল, তাও তিনি দিয়ে যাচ্ছেন। মনে রাখবে, তারা জীবন চালানোর জন্য কঠোর সংগ্রাম করত, সেটাও তিনি দিয়ে যাচ্ছেন। এটা কিন্তু প্রত্যেকে মনে রাখার চেষ্টা করবে। তাই সমাজে শাসন শোষণ ছিল, দুর্ভিক্ষ ছিল, এবং বহু মানুষ কিন্তু শাসন শোষণের ফলে দরিদ্রের জীবন কাটাতো, সেটাও দিয়ে যাচ্ছে। এবারে আসবো ফরাসি ট্রাভেলিয়ান। কি নাম? তার নাম জ্যাঁ ব্যাটিস্তা ত্রেভারনিয়ে। আরেকবার তাহলে কি বলবো? ফরাসি পর্যটক ট্রাভেলিয়ান যোগুনি ছিলেন, পরীক্ষায় দিয়েছিল।
নিচের কোন ট্রাভেলিয়ান জহুরি ছিলেন এই ট্রেভার নিয়ে? 1641 সালে আসছেন তিনি, কার আমলে আসছেন? শাহজাহানের আমলে আসছেন। 27 সালে তিনি যখন যাচ্ছেন মারা যাচ্ছেন, উত্তর হবে কিন্তু ঔরঙ্গজেব। শাহজাহানের সময়কাল 1627 থেকে 1658, তাহলে 41 আসছে তেভার নিয়ে কার আমলে? শাহজাহানের আমলে। তিনি ছিলেন একজন হিরে বণিক। তাই হিরে বণিক বলুক বা জহুরি বলুক, প্রশ্ন কিন্তু আমার ওয়েট করছে তেভার নিয়ে নিয়ে। কোন ট্রাভেলিয়ান জহুরি ছিলেন বা হিরে ব্যবসায়ী ছিলেন? অবশ্যই উত্তর নেব আমরা তেভার নিয়ে। ভাগীরথীর যে উৎস, মুখের প্রথম প্রামাণ্য বিবরণ দিচ্ছেন তেভার নিয়ে। তাই প্রথম তিনি ট্রাভেলিয়ান যিনি ভাগীরথী নদী কয় উৎস হয়েছে তার তথ্য দিচ্ছেন এই তেভার নিয়ে। তিনি মোট 5 বার যাত্রা করেছিল। 1641 প্রথম, 1680 সালে দ্বিতীয়বার তিনি যাত্রা করেছিলেন। আরেকবার তিনি 5 বার যাত্রা করেন তেভার নিয়ে, যিনি 1641 প্রথম, 1680 সালে তিনি শেষবার যাত্রা করেছিলেন। তার বিখ্যাত বইয়ের নাম দ্য 6 ভয়েজেস। দ্য 6 ভয়েজেস বইয়ের লেখককে তেভার নিয়ে। 1641 প্রথম আসেন, 1680 সালে তিনি শেষবার ভারতে এসেছিলেন, শেষবার। এবং তিনি কবার এসেছিল ভালো করে মনে রাখবে? 5 টাইমস। 1676 সালে প্রকাশিত হয়েছিল দ্য 6 ভয়েজেস, তার জনপ্রিয় গ্রন্থ, মনে রাখবে এটা। তিনি যখন ভারতে এসেছিলেন তখন 7ম শতাব্দীর সহযাত্রী ছিলেন সেই দৌলিয়ে দালান্ত। আউটস্ট্যান্ডিং কোশ্চেন, দৌলিয়ে দালান্ত ট্রাভেলিয়ান কার সঙ্গে এসেছিলেন? সেই তেভারনির সঙ্গে, মনে রাখবে এটা। ভারতে এসেছিলেন, যা তিনি বলেছিলেন ফ্রান্স এবং পারস্য সম্রাটের অনুদানে প্রাচ্যতা করেছেন। কে বলছেন? যে ফ্রান্স এবং পারস্য অনুদান দিয়েছিল বলেই তারা আসতে পেরেছিল, নাহলে কিন্তু সম্ভব হতো না। ফ্রান্সে ফিরে গিয়ে তৎকালীন রাজা চতুর্দশ লুইয়ের সঙ্গে তাকে সাক্ষাৎ হয় এবং তাকে ওয়ারেন উপাধি দিয়েছিল, মনে রাখবে এটা। ওয়ারেন উপাধি দেওয়া হয়েছিল আমাদের এই তেভার নিয়ে। কে দিয়েছিল? তৎকালীন রাজা চতুর্দশ লুই, যাকে সান কিং বা সূর্য রাজা বলা হয়, মনে রাখবে এটা। তিনি বিজয়নগরে যাননি, কিন্তু বিজয়নগর বাহামণি রাজ্যের দ্বন্দ্বকে নিয়ে উল্লেখ করেছিলেন এবং বাহামণি জয়লাভ করে বিজয়নগরের সত্তা পরিবর্তন হয়েছিল বলে বাহামণি রাজ্যে জয়লাভ হয়। বিজয়নগরের পরিবর্তনের জন্য বিজয়নগর হেরে গেছিল, মনে রাখবে এটা। তাই বিজয়নগর বাহামণি রাজ্যের উপরে আলোকপাত করছেন তেভার নিয়ে, কিন্তু তিনি বিজয়নগরে ভ্রমণ করেননি, মনে রাখবে এটা। তার মতে শাহজাহান শাসন করতেন, কিন্তু তার একজন পিতা তার সন্তান পালন করছেন, এইরূপ তিনি ছিলেন। শাহজাহানের শাসন এমন ছিল যেন একজন পিতা তার সন্তানদের পালন করছেন, প্রত্যেককে ভালোবেসে সিংহাসন চালাতেন। এবং শাহজাহানের ভালোবাসার জন্য কি হয়েছিল? ঔরঙ্গজেব তাকে বন্দী করেছিল। 8 বছর পিতা শাহজাহান পুত্র ঔরঙ্গজেবের হাতে বন্দী ছিল। 1666 সালে তিনি মারা যাচ্ছেন, মনে রাখবে এটা। যা খুব শান্ত সুলভ ছিলেন শাহজাহান বলছেন সম্পর্কে তেভার নিয়ে। এবং প্রজার উপর সম্রাটের শাসন রূপ নয়, পিতা যে সন্তানকে পালন করছেন এইরূপ ছিলেন শাহজাহানের শাসন। এবং তাজমহল প্রসঙ্গেও কিন্তু তেভার নিয়ে বলছেন যে প্রায় 20,000 মজদুর কাজ করতো, প্রতিদিন 20,000 মজুর কাজ করতো তাজমহলে। এটা পাচ্ছি আমরা তেভার নিয়ে বর্ণনায়। তাহলে তাজমহল নির্মাণে একটা বিশাল সংখ্যক শ্রমিক কাজ করেছিল, এটা কে বলছে? তেভার নিয়ে। তো আজকে এই পর্যন্ত রইল, কেমন লাগলো প্রত্যেকে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।